বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত আত্মজা ও একটি করবী গাছ। গল্পটির পটভূমি দেশভাগের পরবর্তী সময়, যা মূলত উদ্বাস্তু জীবন, চরম দারিদ্র্য, সাম্প্রদায়িক দাঙ্গা এবং নিম্নবিত্ত মানুষের অস্তিত্বের সংকটকে তুলে ধরে। হ্যাঁ, বসন্ত সমাগত, পাখির ডাক তো থাকবেই। তাছাড়া কোকিল পাখি, ঘুঘু পাখি, দোয়েলের মৃদু যে একটা বাঁশির মতো একটা ডাক সে দেয়, এছাড়া বুলবুলি, শালিকের ডাকটা এই অঞ্চলে খুব বিশেষত্ব পায়নি। দাদা কি খবর? এই তো ভালোই আছি। আপনি আমাকে একটা গল্পের বই দিয়েছিলেন, হাসান আজিজুল হকের। এটা পড়লাম, মানে আমার কাছে মনে হলো আমি কিছুই বুঝলাম না। মানে আত্মজাও একটি করবী গাছ, ওই যে গল্প, আচ্ছা, আমার মনে হলো যে একটা কি বিমূর্ত, ওটা কোথায় নিয়ে যাচ্ছে কি, মানে আমি ঠাহর করতে পারলাম না। এবং আমার কাছে মনে হলো যে আমি আসলে কখনো পড়াশোনা করিনি এর আগে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি এটা পড়ার যোগ্য নই, অথবা আমি এখান থেকে রসদ নিতে পারছি না। আচ্ছা, আচ্ছা। কি একটা অবস্থা বলেন তো। শোনো, দেখো, আত্মজা মানেই হচ্ছে মেয়ে, কন্যা সন্তান। আচ্ছা, হ্যাঁ, আর করবী গাছ, করবী ফুলের কথা জানো, right, কিন্তু করবী ফুলের একটা বিশেষত্ব আছে কি জানো? করবী ফলের যে হ্যাঁ, বিচি হয় করবী ফলের ভিতরে, right, সেই বিচির ভিতরে খুব উন্নত মানের বিষ তৈরি হয় সেই ফলের ভিতরে, okay, বিচির ভিতরে। তো আত্মজা এই শব্দটা মানে এই লেখার ভিতরে বা কি বলে এই গল্পটার ভিতরে যেভাবে কার্যকর হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এটা একদম শেষের দিকে। মানে পুরোটা যদি তুমি না পড়ো তাহলে তুমি এর ভাবগতিক বুঝবে না। তবে আমি যা বুঝলাম, এটা আসলে আহ, দেশ ভাগের সময়ের যে প্রেক্ষাপট হ্যাঁ, বা ওই পরের যে মুহূর্তটা, এটা আসলে এরকমই একটা। তো এটা আসলে অল্প একটু বোঝা যায়, অল্প একটু লেখাতেই হয়তো টের পাওয়া যায়, আর বাকিটা সময় মনে করা যায় একটা জার্নি, তিনটা মানুষের একটা জার্নি থাকে এরকম। তো আমার কাছে, আমি পরে আর পড়ি নাই। আমি আসলে এটা ধরেন, এই যে বুড়োর বাড়ি যাচ্ছে তিনজন, তিনজনের তিন রকমের পেশা, সবাই চুরিদারি করে আর কি। তো আপনি আমার এই বিষয়ে আসলে কি বল, মানে এই বইটা মানে এই গল্পটা, এই গল্পটা কেন এত বিখ্যাত হয়ে গেল, যেটা বুঝতেই পারলাম। দেখো, দেশভাগ যখন হচ্ছে সময়টা বুঝতে হবে, 47 সাল, 1947। তো এখনকার মানুষ দেখবে যে তারা খুব ভালো করে মুক্তিযুদ্ধের গল্পই ভালো করে জানে না, কোন গল্পটা ঠিক এই নিয়ে মানুষের ভিতরে অনেক টানা পড়ে আছে এখনো, তাই না? আচ্ছা, হ্যাঁ, আজকে তো সেখানে 47-এর দেশভাগ বিষয়টা এখনকার থেকে অনেক বেশি। এখনকার দেখবে যে জুলাই আন্দোলনের ব্যাপার নিয়েও আমাদের অনেক অস্পষ্টতা কাজ করছে, আচ্ছা, 71 নিয়েও আমাদের অনেক অস্পষ্টতা কাজ করে, এক একটা দল এক এক রকম বয়ান হাজির করে। কিন্তু 47-এর দেশভাগ অনেক বেশি পরিষ্কার ছিল। আমি বলছি না যে সেটা সম্পূর্ণরূপে রিভিলড, যে ঠিক আছে, ওকে, এই এই কাহিনীটাই সত্য, কেমন? তো যখন একজন শিল্পী এরকম কোনো রাজনৈতিক ঘটনা যেটা মানুষের জীবনের উপরে গভীর প্রভাব ফেলে, সেগুলো নিয়ে বা সেগুলো উপযোগ্য করে সরাসরি সেই ঘটনার আলেখ্যই তৈরি করেন তার গল্প উপন্যাসে, তা তো বাধ্য না একজন শিল্পী। শিল্পী তার নিজের মতো করে একটা চিত্রকল্প তৈরি করার চেষ্টা করেন। একদম। এখন তুমি প্রথমে যেটা বললে যে ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছে পড়তে পড়তে বা পড়ে শেষ করতে পারছো না, দেখো, এটা শুধু হাসান আজিজুল হকের ক্ষেত্রেই যে সত্য তা কিন্তু নয়। আচ্ছা, তুমি তুমি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা পড়ো, সেখানেও তোমার কাছে মনে হবে যে এই লেখা কি কখনো শেষ হবে? খোয়াব নামা, মোটিভ কি, কোথায় গিয়ে এটা শেষ হবে, সূত্রপাতটাই বা কোত্থেকে হচ্ছে, দুধ বাদে উৎপাত। তাই না? অদ্ভুত। আমি যখন এগুলো প্রথম পড়লাম তখন আমি খুবই ছেলে মানুষ ছিলাম এবং আমার কিন্তু পড়তে অনেক কষ্ট হয়েছে। আমি অনেক আমি এক ধরনের জেদ করে শেষ করেছি যে আমি যদি এটা না পড়তে পারি, এটা একটা আমার সম্মানের প্রশ্ন। দাদা, এখন বিষয়টা হচ্ছে যে
এ, ঘটনা শুরু হয়, তিনজন মানুষ যাচ্ছে ট্রানজিস্টর বাজাতে বাজাতে, আবার তিনজনের ভিতরে দুইজনের পছন্দ করে না, ওই সময় খেয়াল গান শুনতো মানুষ নাকি। অথচ আজকে আমাদের এই সময় খেয়াল, যেমন আমি তো বোধ হয় বা অনেকেই জানে না আসলে যে খেয়াল সঙ্গীতের বিষয়টা। ঠিক আছে, কিন্তু ওই সময় দেখেন একটা মানুষ, তিনজন মানুষ অশিক্ষিত শিক্ষিত হোক, বা ওই সময়ের আমাদের যেমন এই সময় হাতে হাতে ফোন থাকে, ওই সময় মধ্যে হয় রেডিও ট্রানজিস্টার বা এই ধরনের ডিভাইস থাকতে পারে, তাই না? মানে মনোরঞ্জন বা সঙ্গীত শোনার জন্য। একদম তাই। এখানে দুবার গানের কথা আসছে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে একবার, সেটাও তারা শুনতে পাচ্ছে না, তাদের কষ্ট হচ্ছে। এবং খেয়াল গীত যখন আরম্ভ হচ্ছে ট্রানজিস্টারের ভিতরে, তখনও তারা ত্যক্ত বিরক্ত। Right. আসলে তাদের এই ত্যক্ত বা বিরক্ত হওয়ার গুরুত্বপূর্ণ কারণ হয়তো তাদের গোপন অন্য কোনো অভিসন্ধি চলছে, আচ্ছা এগুলো তারা হয়তো শোনেই। দাদা, যেমন ওই মামার বাড়িতে কে যেন গিয়েছিল, সুহাস, হ্যাঁ হ্যাঁ সুহাস না হ্যাঁ ফেকু, হ্যাঁ হ্যাঁ। ফেকু, এখন মনে পড়ছে না, ফেকু ফেকু বোধহয় গিয়েছিল অথবা সুহাস, সে মামার বাড়িতে ঘুরতে যায়। সেই গল্প তারা বহুবার বলেছে এবং শুনেছে একে অপরের সাথে কথাবার্তা বলে। Right. কিন্তু তারা সেগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে না, হুম, 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 তারা হুম, সেগুলোর প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। আসলে তারা হয়তো সময় কাটাচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য তাদের মনের ভিতরে হয়তো একদম ছিল। একদম। তোমার কি মনে হয়? এখন আপনি যদি আমি তো বুঝতে পেরেছি দাদা, তো আপনি যদি একটু কষ্ট করে আমাকে এই ঘটনাটা আরো সহজ করে বুঝাইতেন। মানে বিষয়টা হচ্ছে যে এরকম, এই যে তিনজন মানুষ, তারা আসলে পড়াশোনাটা বা যে আমাদের যে একাডেমিক জার্নি থাকে, তারা এটাকে নাকচ করে দিচ্ছে একদম, এবং খুবই নিকৃষ্ট মানের একটা বস্তু বা বিষয় হিসাবে তারা আসলে এটাকে দাবি করছে। ঠিক নাকচ আছে, কেন এবং করছে? তো ওই অবস্থায় যখন, এটা একটা সীমান্তবর্তী অঞ্চলের গল্প, আচ্ছা। কেমন দেশ ভাগ হয়ে যাচ্ছে, হুম 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 পশ্চিমবঙ্গের থেকে যারা মুসলিম তারা এই অঞ্চলে চলে আসছে। সেন বাড়ির কথা বলা আছে এখানে, যেখানে কেশবুড়ো তার ফ্যামিলি নিয়ে থাকে। এই সেন বাড়ির লোকজন চলে গেছে পশ্চিমবঙ্গে, ভারতের কোন একটা জায়গায় হয়তো গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক সঠিক কোথায় গেছে এটা তো আমরা জানতে পারছি না। এটা এখানে ছোট গল্পের একটা বিষয় তোমাকে বুঝতে হবে, যে ছোট গল্পের কাছে তুমি যদি চাও জানতে যে ছোট গল্প অনেক পরিষ্কার ভাবে আমাকে গল্পটা বলবে, ভাই এটা তো আমরা সামগ্রিক উপন্যাস লিখতে বসিনি, অথবা আমরা পরিসংখ্যান ব্যুরোর লোকও না হুম যারা আমরা লেখক, তাই না, যে সব একদম পরিষ্কার বুঝিয়ে দেবো। জি দাদা। ছোট গল্পের রীতিটা হচ্ছে এই, যে এটা পাঠকের ভিতরে, শ্রোতার ভিতরে, বা পাঠকের ভিতরে এবং যারা শ্রবণ করবে, আর এখন তো তুমি জানোই যে হ্যাঁ, ছোট গল্পগুলো ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে অনেকে পাঠ করে এবং সেগুলো মানুষ শুনে শুনে জানার চেষ্টা করে এটা কি right, গল্প। right. তো সেই জায়গাটা থেকে যখন ব্যাপারটা এইভাবে দেখা হয় যে সেনবাড়ি ছোট গল্প তোমার প্রবল তৃষ্ণা রাখবে, ঠিক আছে, দুঃখিত, ছোট গল্প প্রবল তৃষ্ণা রাখবে মানুষের ভেতরে, একটা হঠাৎ করে এটা শুরু হয়ে যাবে ছোট গল্পটা, Right. পটভূমি কি ছিল কি থাকবে এগুলো আর কোনো সুনিশ্চয়ন থাকবে না, আবার হুট করে শেষ হয়ে যাবে, চরিত্রের বিকাশগুলো মানে একদম সম্পূর্ণরূপে হবে না, কেমন। Right. তার মানে এখানের গল্পের শুরুটা হচ্ছে তিনটা যুবকের জার্নিতে, এবং তারা আসলে একটা গন্তব্যে পৌঁছায়, যেটা আপনি বলছিলেন যে একটা জায়গায় পৌঁছানোর বিষয়টা, এবং সেটা হচ্ছে একজন বুড়োর বাড়িতে দিন শেষে। হ্যাঁ। এবং বুড়োর বাড়িতে একটি গাছ আছে, হুম হুম। সেই গাছটির নাম হচ্ছে করবী গাছ। করবী। করবী গাছ। সেই করবী গাছ এবং আত্মজার বিষয়টা যদি আপনি, মানে ওদের ইন্টেনশনটা কি ছিল আসলে, বা মানে ওরা কেন পৌঁছাতে যাচ্ছে দেখো, ওইখানে। গল্পটা আসলে কোনো মানে বয়ানে লেখা আছে, গল্পটা শুরু হয় তারা তিনজন একসাথে অন্য কোনো মোটিভ মাথায় রেখে হুম হুম তারা সময় পাস করতে 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 তারা কোনো একটা গন্তব্যের দিকে যাচ্ছে, যেটা গল্পকার প্রথমেই বলেননি। এটা গল্পকারের একটা শক্তি, যে তিনি তার পাঠককে ধরে রাখবেন অন্য কোনো কিছু দিয়ে, অন্য কোনো চিন্তার আলোকন দিয়ে ধরে রাখতে 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 রাখতে, যে বিমূর্ত একটা পটভূমি থেকে গল্পকার আমাদেরকে নিয়ে যাবেন একটা গোপন রূঢ় বাস্তবতার তিনি উন্মোচন করবেন বিমূর্ত একটা পটভূমি থেকে, তাই না? একদম। কিন্তু সেই পটভূমি তিনি যেভাবে নির্মাণ করেছেন, তাতে করে পাঠক হিসেবে কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি কিন্তু অত্যন্ত ত্যক্ত হয়ে উঠি যে গল্পটা কোথায় যাচ্ছে, তিনজন কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না। একবার মামার কথা বলেন এবং তারা অত্যন্ত বিরক্ত, এবং তিনজনই কিন্তু তরুণ। একজন হয়তো ছ্যাচর, যে আরেকজনের পকেট কাটে, একজন পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে নাম, হ্যাঁ, কেমন, এবং এনাম। তাদের পকেটে কোনো টাকা পয়সা নেই, হয়তো চুরি চামারি করতে গিয়ে কেউ ধরা পড়ছে, মার খাচ্ছে,
কেমন সঙ্গীত তাদের ভালো লাগছে না, কারণ তারা তরুণ এবং তাদের অভিসন্ধি ওই কেশুবাবুর মেয়ের প্রতি, যেটা পরবর্তীকালে গিয়ে আমরা জানতে পারি।